জাতিসংঘ মহাসচিবের সঙ্গে তেজগাঁওয়ে পররাষ্ট্র ও প্রধান উপদেষ্টার বৈঠক। কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন কক্সবাজারে, অংশ নেবেন ইফতারে। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। প্রথম দিনে দেওয়া হয় 24 মার্চের টিকিট, 2 ঘন্টায় বিক্রি হয়ে যায় 85%। রমজানের রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মাছ মাংসের দাম অপরিবর্তিত। সংকট কাটল বোতলজাত সয়াবিনে। মাগুরায় শিশুটির বাড়িতে চলছে শোক। জনরোষে পড়ল অভিযুক্তদের বাড়ি। দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরফিন সিদ্দিক মারা গেছেন। ধানমন্ডিতে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুরে হবে দাফন। বেলুচিস্তানের ট্রেনে হামলায় ঐক্যের ডাক পাকিস্তানের প্রধানমন্ত্রীর। ইন্ধন ও অর্থ যোগানে ভারতের বিরুদ্ধে আঙ্গুল তুলল ইসলামাবাদ। এবং উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম। উয়েফা কনফারেন্স লিগের শেষ 8 নিশ্চিত করল চেলসি। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তো আফরোজ। এবার বিস্তারিত। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বৈঠক হয়েছে। শুক্রবার সকাল 10টার দিকে বৈঠক শুরু হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকাল 9টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। কক্সবাজারে শরণার্থী শিবির পরিদর্শন শেষে লাখো রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। দুপুরে উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শরণার্থী শিবির সফরকে কেন্দ্র করে এলাকাটিতে এরই মধ্যে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পরিদর্শন স্থলের আশেপাশের এলাকায় সকালেই তল্লাশি কার্যক্রম চালায় নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা। পরিদর্শন কর্মসূচিতে শরণার্থীদের প্রশিক্ষণ কেন্দ্র, এই জনগোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের প্রদর্শনী ঘুরে দেখা সহ রোহিঙ্গা তরুণ নেতৃত্বের সাথে কথা বলবেন প্রধান উপদেষ্টা ও অতিথি অ্যান্তোনিও গুতেরেস। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সন্ধ্যায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতার গ্রহণ করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আমাদেরকে জানাবেন যে তাদের আগমন ঘিরে সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন এবং কখন নাগাদ কক্সবাজারে পৌঁছাবেন তারা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। তোহা, আমি আজকে আপনাকে জানিয়ে রাখি কক্সবাজারের আজকে নিরাপত্তা বলয়ে যেমন রাখা রয়েছে, কক্সবাজারের রঙিন সাজে সজ্জিত করা হয়েছে কক্সবাজারের প্রতিটা রাস্তাঘাট, এবং বিশেষ করে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন, র্যাব এবং 4 স্তরের যে নিরাপত্তা বলয় দিয়ে একেবারে নিরাপত্তা চাদরে ঢাকা রয়েছে। কিন্তু একটা জিনিস ব্যতিক্রম রয়েছে, অন্যান্য বারের যখন রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রীরা সরকার প্রধান আসতো, তাহলে এখানে বিশেষ করে তরুণ নির্মাণ থেকে শুরু করে ব্যক্তিদের বিভিন্ন ছবি, বিভিন্ন ধরনের রঙিন পোস্টারে পরিপূর্ণ হয়ে যেত কক্সবাজার। কিন্তু এইবারে সেটি সম্পূর্ণ ভিন্নভাবে উদযাপিত হচ্ছে। একটি নম্বর যে কক্সবাজারের যে রাস্তাঘাট বা অলিগুলোতে কোনো ব্যানার নাই, ফেস্টুন নাই, কিন্তু নিরাপত্তা বেষ্টনীটা প্রচুর কঠোর রয়েছে। বিভিন্ন ধরনের বাহিনীর, গোয়েন্দা বাহিনীর বিভিন্ন সংস্থার লোকজন সারা গলির মুখে নিরাপত্তার চৌকি বসিয়েছেন। এবং আমি আপনাকে আরো জানিয়ে রাখি, আজকে যে জাতিসংঘের মহাসচিব এবং ডক্টর মোহাম্মদ ইউনুস অল্প কিছুক্ষণের মধ্যে কক্সবাজারে এসে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং উনি আসার পরে প্রথমত কক্সবাজারের প্রধান উপদেষ্টা উন্নয়ন প্রকল্পগুলো ঘুরে দেখবেন এবং এখান থেকে উনি আশ্রয়ণ প্রকল্পে যাবেন।
এবং সরাসরি ওনাকে জাতিসংঘ মহাসচিবকে রিসিভ করবেন ত্রাণ দুর্যোগ মন্ত্রী ফারুক আজম। উনি ওনাকে গ্রহণ করবেন এবং ওখান থেকে উনি সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে চলে যাবেন এবং মাননীয় মহাসচিব গোত্রে উনি ওখানে প্রথমত রোহিঙ্গা ক্যাম্প 5 যাবেন। ওখানে গিয়ে উনি 3টি সংস্থার সাথে ওনাদের নিরাপত্তা এবং উন্নয়ন এবং খাদ্য সংস্থার যে 3টি সংস্থা তাদের সাথে বৈঠক করবেন। ওখান থেকে উনি তার যেই রোহিঙ্গাদের লার্নিং সেন্টার এবং তাদের সাংস্কৃতিক কেন্দ্র এবং তাদের যেই অবকাঠামো বিভিন্ন পাটজাত পণ্যের যেই উৎপাদন কেন্দ্রগুলো পরিদর্শন করবেন। ওখান থেকে তিনি আবার 18 নম্বর ক্যাম্পে গিয়ে উনি যেহেতু সম্মানের জন্য আজকে রোজা রেখেছেন বলে আমাদেরকে জানিয়ে শুনতে পেরেছি আমরা, আমাদেরকে জানিয়েছে উনি ওনাদের সাথে ইফতারে 1 লক্ষ লোকের সাথে একসাথে ইফতারে যুক্ত হবেন এবং ইফতার শেষে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মহাসচিব একসাথে ওনারা ইফতার করবেন এবং ওখান থেকে ইফতার শেষে ওনারা আবার কক্সবাজারের উদ্দেশ্যে রাত 8টায় ঢাকায় ব্যাক করবেন বলে আমাদেরকে সর্বশেষ জানিয়েছেন তোহা। সর্বশেষ ছিল আমার কাছে কক্সবাজার বিমানবন্দর থেকে। আপনাকে ধন্যবাদ রহমান। কক্সবাজার বিমানবন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই চিরচেনা ভিড়। 2 ঘন্টায় শেষ 85% টিকিট। সকাল 8টা থেকে রেল সেবা অ্যাপসে পাওয়া যাচ্ছে আগামী 24 মার্চের টিকিট। ওয়েবসাইটে একত্রে যাত্রীদের চাপ কমাতে সকাল 8টায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর 2টায় শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। এছাড়াও যাত্রীদের অনুরোধে এবছর প্রারম্ভিক স্টেশন থেকে 25% স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাবে। টানা 7 দিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম। যাত্রীদের ভোগান্তি কমাতে অতিরিক্ত রেলের পাশাপাশি বগি যুক্ত করার কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়। তবে অনেকে ইন্টারনেট ব্যবহার করতে না জানায় অনলাইন টিকিট সংগ্রহ করতে পারছেন না। আমরা সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট দিছি। পশ্চিমাঞ্চলের টিকিটে 15,773টা টিকিট। আমি যেটা অনলাইনে দেখলাম সেটা 80 থেকে 85%-এর মতো টিকিট বিক্রি হয়েছে আমার কাছে। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। আর রিপন, আপনার কাছে জানতে চাই যে তাদের আগমন ঘিরে সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন এবং কখন নাগাদ কক্সবাজারে পৌঁছাবেন তারা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। দুপুরের কিছু পরপরই বেলা 2টার পরপরই আসলে এই রোহিঙ্গা শিবিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের আসার কথা এবং তাদের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই এই রোহিঙ্গা শিবির এলাকা, বিশেষ করে যে 18 নম্বর ক্যাম্পটি রয়েছে সেই ক্যাম্পের চারপাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে এবং সকাল থেকেই কিন্তু আশেপাশের বিভিন্ন এলাকায় তারা তল্লাশি করেছেন এবং এখানে জাতিসংঘের মহাসচিব এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই এই রোহিঙ্গাদের শরণার্থীদের নিয়ে সংশ্লিষ্ট যারা কাজ করেন তাদের সেই সব দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর যারা প্রতিনিধিরা রয়েছেন বাংলাদেশে, তারাও কিন্তু এখানে একে একে এই ঘটনা পরিদর্শন করতে স্থলে আসছেন এবং আমরা যতটুকু জানি এখানে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিগুলো চলে রোহিঙ্গা শরণার্থী শিবিরের, সেই প্রশিক্ষণ কর্মসূচিগুলো তারা পরিদর্শন করবেন এবং রোহিঙ্গাদের যে কালচারাল
মেমোরি সেন্টার রয়েছে, সেই কালচারাল মেমোরি সেন্টারে বিভিন্ন রোহিঙ্গা সম্প্রদায়ের যারা কুটির শিল্প, মৃৎশিল্প, হস্তশিল্প সহ বিভিন্ন ধরনের কাজে যারা দক্ষতা অর্জন করেছে তাদের হাতে তৈরি বিভিন্ন তৈজসপত্র সহ বিভিন্ন প্রদর্শনী, বস্তুর প্রদর্শনী কিন্তু সেখানে আয়োজন করা হয়েছে। সেই প্রদর্শনী শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তারা এখানকার যারা রোহিঙ্গা শরণার্থী আছেন তাদের যারা তরুণ নেতৃত্ব আছেন তরুণ নেতৃত্বের সাথে কথা বলবেন এবং পরবর্তীতে সংবাদকর্মীদের সাথেও কথা বলার কথা রয়েছে এবং সন্ধ্যায় ইফতার মাহফিলে প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং এই রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশের যে গেল 8 বছরেও যেই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এখন পর্যন্ত শুরু করা সম্ভব হয়নি, সেই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে এমন কিন্তু আশার আলো নতুন করে দেখাচ্ছে। এবং আপনি জানেন যে প্রায় 15 লাখ রোহিঙ্গা শরণার্থীর কারণে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের এই অঞ্চলটি বিশেষ করে কক্সবাজার, চিটাগাং এলাকা কিন্তু ইতিমধ্যেই একটি হুমকির মুখে পড়েছে এবং আরাকানের যেই সহিংস ঘটনাগুলো ঘটছে এবং সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে এই কারণে কিন্তু বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতেও উত্তেজনা পরিস্থিতি চলছে। একদিকে যেমন সেখানকার ভঙ্গুর অবস্থা, পাশাপাশি যে বিপুল সংখ্যক রোহিঙ্গার যে ত্রাণ সামগ্রী সেটিও কিন্তু পর্যাপ্ত না থাকায় একটা বিপর্যস্ত অবস্থা তৈরি হচ্ছে এবং এই পরিদর্শনের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে আবার রোহিঙ্গা সংকটটি বিশ্ব দরবারে সবার চোখের সামনে আসবে এমনটি কিন্তু মনে করছেন সংশ্লিষ্টরা। তোয়া, আপনাকে ধন্যবাদ রিপন। মাগুরায় সেই শিশুর ধর্ষকের বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুক্রবার সকালে তা দেখতে ভিড় করেন স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন দেওয়ার খবর শুনে ফায়ার সার্ভিস সেখানে আসার চেষ্টা করলেও স্থানীয়রা তাদের গতিরোধ করে। এর আগে বৃহস্পতিবার দুপুর 1টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে ঢাকায় মারা যায় শিশুটি। এদিকে সকালে শিশুটির বাড়িতে তার পরিবারকে সান্ত্বনা দিতে আসেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সহ অনেকে। এ সময় দোষীদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবি জানান শিশুটির মা। 8টা দিন তামান দেশে দেশে নিছি, আমি আমার বাচ্চার চোখও পাইনি, কোথাও পাইনি। আপনাদের কাছে দাবি তাইলেও ওর জন্য 1-2 বেলার ভিতর ফাঁসি দিয়ে মারে। ওর মার বুক জন্য কালি হয়। অনেক বাইরে থেকে অনেক লোকজন এসে এরকম ভাঙাচোরা করে গেছে। তা এখন লোকে এর সুষ্ঠু বিচার চাই ভাই। আসলে এর বিচারটা এমন ভাবে হওয়া উচিত যে ভবিষ্যতে আর কোনো ধরনের ধর্ষক বা অপরাধী এই ধরনের কোনো কাজ করতে না পারে। ফের সিরাজগঞ্জ ও বগুড়ায় এক শিশু ও প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে মেহেরপুরের 9 বছরের শিশু ধর্ষণ মামলার আসামিরা তদন্ত কর্মকর্তার যোগ সাজেশে জামিনের অভিযোগে থানা ঘেরাও করেছে স্থানীয়রা। অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জের নারুয়া গ্রামে 14 বছরের ছেলে মোহাম্মদের বিরুদ্ধে 7 বছরের শিশু ধর্ষণের পরে ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করে ছেলের পরিবার। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। খোঁজ পেয়ে পরিবার ও স্থানীয়রা মেয়েটিকে সিরাজগঞ্জ মনসুল আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পর থেকেই পালিয়েছে ছেলে ও ছেলের পরিবার। অভিযুক্ত রায়গঞ্জ উপজেলার নারুয়া গ্রামের ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিমের ছেলে। ভিকটিমের বাবা এই ঘটনায় থানায় মামলা দায়ের করেছে। ক্লট পাওয়া গেছে আর কি ভ্যাজাইনার সাইড আর কি। তো এমনিতে এক্সামাইন করে আর কি প্রাইমারিলি বোঝা গেছে যে হ্যাঁ। গত 10 তারিখে তার খালুর দ্বারা রাত 11:30টার সময় সে শারীরিকভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা তার মা আমাকে বলল। তার মায়ের অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে। 7 দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর না ফেরার দেশে চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আফম আরিফিন সিদ্দিক। বৃহস্পতিবার রাতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার এই মৃত্যুতে শোকের ছায়া পরিবার সহ সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে। সকাল 11:30টায় ধানমন্ডির বাইতুল আকসা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর 5 জুম্মা ধানমন্ডি ঈদগাহ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে শায়িত হবেন মায়ের কবরের পাশে। কায়েস রাহাতের রিপোর্ট জানাচ্ছেন ফাহিম ইউসুফ। নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.শ. আরিফিন সিদ্দিক। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গেল 6 মার্চ বেলা 2:45টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে টানা 7 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন সাংবাদিকতা বিভাগের সাবেক এই শিক্ষক। পরে 13 মার্চ বৃহস্পতিবার রাত 10:45 ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানায়, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয়েছে তার। উনি হঠাৎ করে স্ট্রোক করে পড়ে গেছেন, তারপরে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। ওই ব্রেন হ্যামারেজ হয়ে যাওয়ার পরেই ওইভাবেই গত 7 দিন, গত বৃহস্পতিবার দিন দুপুর 2:30টার দিকে ঘটনা ঘটেছিল। তো আজ পর্যন্ত উনি কোমাতে ছিলেন। তা আজকে 10:45-এ ডাক্তাররা ওনাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে উনি মারা গেছেন। এ সময় তার মৃত্যুর খবর শুনে ছুটে আসেন স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। স্মরণ করেন তার কর্মময় জীবন। যখন উপাচার্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্ষেত্রে অনেক কাজ করে গেছেন। দীর্ঘ 40 বছরের শিক্ষকতা জীবনে তিনি বাংলাদেশের বর্তমানে যারা সাংবাদিকতার জগতে অনেকেই সম্পাদকীয় লেভেলেও ভূমিকা পালন করছেন এবং এদেশের গণযোগাযোগ সাংবাদিকতা শিক্ষায় ওনার অবদান অবিস্মরণীয়। শিক্ষাবিদ হিসাবে একজন শিক্ষকের যে গুণাবলী ছিল, আমাদের প্রতিটা শিক্ষকের সেই গুণাবলীগুলো থাকলেই আমরা কিন্তু দেশকে এবং শিক্ষকতা পেশাকে আরও শক্তিশালী করেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। তার জন্য দেশবাসীর কাছে অত্যন্ত বিনয়ের সাথে, বিনীতভাবে, আন্তরিকতার সাথে আমরা তার জন্য দোয়া চাই। আজিমপুর কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যকে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। রমজানে বেশিরভাগ নিত্যপণ্যের দাম কম থাকায় স্বস্তিতে ক্রেতারা। কমেছে মাছ ও মুরগির দামও। বাজারে সরবরাহ ঠিক হওয়ায় কমেছে সয়াবিনের সংকট। শুক্রবার কাউরান বাজার ঘুরে দেখা যায় শসার দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 40 টাকায়। প্রতি কেজি টমেটো 30 থেকে 40 টাকা ও কাঁচা মরিচের দাম রাখা হচ্ছে 40 থেকে 60 টাকা। প্রতি কেজি আলু 20 থেকে 25 টাকা ও দেশি পেঁয়াজ 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রসুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। তবে বাড়তি বেগুন ও লেবুর দাম। বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 140 টাকায়। মানভেদে 1 হালি লেবু কিনতে গুনতে হচ্ছে 40 থেকে 100 টাকা। বিক্রেতারা জানান, সরবরাহ ঠিক থাকায় ও চাঁদাবাজি কমায় দাম কম। নিত্যপণ্যের দাম নিম্নমুখী হওয়ায় সন্তোষ জানিয়েছেন ক্রেতারা। সয়াবিন তেল তীর কোম্পানি সারা সব কোম্পানির বাজারে দেয়। রূপচাঁদা গতকালকে দিয়েছে পুষ্টি ফ্রেশ, বসুন্ধরা দেয়, কিন্তু তীর কোম্পানি দেয় না মাল। চাউল যে মিনিকেট চাল কেজিতে 1 সপ্তাহ 7-8 টাকা বাড়ছে কেজিতে। সব মিলার দাম কম আছে মোটামুটি, গতবারে এবারকে অনেক সস্তা দামে গাইতে আছে। বাজারটা একটু সাশ্রয় আছে, কারণ যে মাছ আমি কিনছি 320 টাকা, সেই মাছ হলে 280 টাকা। গাজীপুরের গাছা থানার ঝাজুর এলাকায় ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঝাজর এলাকায় ছিনতাইকারীদের ধরতে গেলে পুলিশের ওপর হামলা চালায় তারা। এতে আহত হয় কনস্টেবল মোস্তাক। এলোপাথারি ছুরিকাঘাত সত্ত্বেও অসীম সাহসিকতার সঙ্গে ছিনতাইকারীকে ধরে রাখেন তিনি। পরে আরও 2 জন সহ মোট 3 জনকে গ্রেফতার করে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান জানান, আহত কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক। গ্রেফতারদের মধ্যে মনির মাদক, হত্যা, ডাকাতি, ছিনতাই সহ 12টি মামলার আসামি। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমার 3 জন কনস্টেবল রাত্রিকালীন পেট্রোল ডিউটি করতে যায়। সে তারা সংবাদ পায় এক জায়গায় মাদক ব্যবসায়ী হচ্ছে। তারা 3 জন যখন মাদক ব্যবসায়ীকে 2 জনকে সামনে দিয়ে দেয় মাদক ব্যবসায়ীকে ধরার জন্য, আর পিছনে একজন ছিল কনস্টেবল মোস্তফা যখন পিছনে ছিল, ওই ছিনতাইকারী তাকে উপর্যুপরি স্ট্যাপ করে
এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যেই ছিনতাইকারী তাকে স্ট্যাপ করেছে তাকে ছুরি সহ সে ধরে রেখেছে এবং সে তাকে ছুটতে দেয় নাই। আমরা তাকে সে অ্যারেস্ট আছে। তার সাথে আরও তিনজন ছিল, 3জন পালিয়ে গেছে, আমরা তাদেরকে খুঁজছি। রূপগঞ্জের 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় দোকানির বিরুদ্ধে। পরে শিশুটিকে উদ্ধার করে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে রূপগঞ্জ প্রশাসন। এই ঘটনা নিয়ে রূপগঞ্জের নির্বাহী কর্মকর্তা জানান, বাহ্যিকভাবে শিশুটিকে সুস্থ বলে মনে হলেও পূর্ণ পরীক্ষার পরে বিস্তারিত বলা সম্ভব হবে। এ ব্যাপারে অভিযুক্তকে এখনও গ্রেফতার করা না গেলেও আগামী 24 ঘন্টার ভেতর গ্রেফতারের আশ্বাস দেন তিনি। বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। আমরা ঘটনাটি শোনা মাত্রই আমাদের উপজেলার পুলিশ এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিন্দুকে নিয়ে আমরা অভিযান চালিয়েছি, বাট এখনও পর্যন্ত আমরা কাউকে ধরতে পারিনি। বাট আমরা আশা করছি আগামী 24 ঘন্টার মধ্যেই আমরা অপরাধীদেরকে ধরতে পারবো। সুন্দরবন থেকে 28 কেজি হরিণের মাংস সহ এক শিকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। বৃহস্পতিবার রাতে সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে মাংসসহ ওই শিকারী মোহাম্মদ ইয়াসিন গাজীকে আটক করা হয়। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে এরূপ অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড। এর আগে বুধবার বিকেলে সুন্দরবনের শিবসা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের বোট তল্লাশি করে 25 কেজি হরিণের মাংস ও শিকারের জন্য ব্যবহৃত 80টি ফাঁদ জব্দ এবং 5 শিকারীকে আটক করে কোস্টগার্ড। সরু সড়ক, অধিক সংখ্যক অটোরিকশা ও যত্রতত্র পার্কিং এর ফলে পিরোজপুর শহরে সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সহকর্মী জালিশ মাহমুদের তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। শহরের সব সড়কই এখন ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। কে কার আগে যাবে চলছে সেই প্রতিযোগিতা। এছাড়া ব্যাটারি চালিত অটোরিকশাগুলো সরু রাস্তায় যত্রতত্র রাখার কারণে সৃষ্টি হয় যানজট। এমন চিত্র পিরোজপুর সদরের। 1865 সালে পিরোজপুর মহকুমা থেকে পৌরসভায় উন্নীত হয়, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ও ভৌত কাঠামোর তেমন কোনো উন্নতি হয়নি। শহরের সরু রাস্তা প্রশস্ত না হলেও দিন দিন যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। এতে নিত্য যানজটের কবলে পড়ে ভোগান্তিতে সাধারণ মানুষ। এছাড়াও ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। রাস্তাঘাটের কোনো ডেভেলপমেন্ট নাই, কিন্তু এত পরিমাণ অটো যে মানুষ, সাধারণ মানুষ যে রাস্তায় আমরা যে হাঁটবো সেই হাঁটার মতন আমাদের অবস্থা নাই। অথচ এখন ছোট বাচ্চাদেরকে আমরা রাস্তাঘাটে ছাড়তে পারি না। তার একমাত্র কারণ হয়েছে এই ব্যাটারি চালিত অটোরিকশা থাকলে পরে আমরা আসলে পিরোজপুরবাসী একদম এদের কাছে পুরোপুরি জিম্মি হয়ে গেছি। এদের তো কোনো প্রশিক্ষণ নাই, রাস্তায় যে কোনো সময় চলতেছে, চলতে চলতে গায়ে উঠাই দিতেছে, গায়ের উপর উঠাই দিয়ে ব্রেক করতেছে। তাতে আমরা প্রতিনিয়ত 2-4 জন আহত হচ্ছেই পিরোজপুর শহরে। তবে অটো চালকরা বলছে শহরে স্ট্যান্ডের কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তাদের রাস্তায় বাহন রাখতে হয়। আমাদের দাবি ছিল যে অটোওয়ালাদের জন্য একটি আলাদা স্ট্যান্ড করে দেওয়ার জন্য। তো এখন যদি তাদেরকে একটি জায়গায় স্থানান্তরিত করা হয় তাহলে মনে হয় আমাদেরও ভালো হয়, তাদের জন্য ভালো হয় এবং জনগণের জন্য ভালো হয়, কারণ তার জনগণ রাস্তায় এখন হাঁটতে পারতেছে না। এদিকে পুলিশ বিভাগ জানায় যানজট রোধে একাধিক এলাকায় চেকপোস্ট বসানো সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যত্রতত্র যে পার্কিংগুলো আছে সেগুলো যেন না হয় এবং আমাদের যে পিরোজপুরবাসী আছে তাদেরকেও আমি আহ্বান জানাবো তারা যেন যত্রতত্র পার্কিং না করে। তো অটো এসে যে যানজট সৃষ্টি করে অন্য এলাকার, সে বিষয়ে আমরা ট্রাফিক পুলিশকে বলে দিয়েছি যে একাধিক জায়গায় তারা চেকপোস্ট বসিয়ে যে এলাকা দিয়ে ঢুকতে পারে গাড়িগুলো অন্য এলাকায়, সে বিষয়ে ট্রাফিক পুলিশকে বলা হয়েছে যে চেকপোস্ট বসিয়ে তারা যেন এই যে অন্য বাইরের অটোগুলো যেন আমাদের এলাকায় ঢুকতে না পারে। পিরোজপুরে প্রায় 5000 অটোরিকশা ও 6000-এর বেশি চালক রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।